হয়তো। তাহলে লাস্ট ক্লাসে আমরা হার্টের কনসেপ্ট অফ ল এটার উপরে আমরা কোয়েশ্চেন সলভিং আমরা দেখেছিলাম কয়েকটা। হার্টের চ্যাপ্টারটা থেকে আমরা যে জিনিসগুলা মানে অনেকগুলো অ্যাঙ্গেল ছিল হার্টের, প্রায় 5টা অ্যাঙ্গেলের কোয়েশ্চেন আমরা হার্টের কনসেপ্ট অফ ল থেকে আমরা দেখেছিলাম। এখানে কোয়েশ্চেন অ্যান্সারগুলো গ্রুপে আপলোড করা ছিল। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে 1 নাম্বারটা, যে ল ইজ দ্য ইউনিয়ন অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রুলস। হার্টের চ্যাপ্টারটা ছোট আছে, এখন এইটা যদি কেউ মানে ইয়ে করা যায়, মানে চ্যাপ্টারটা ভালো মতো পড়ে বা স্লাইডটা ভালো মতো পড়ে এই কোয়েশ্চেনটা রেডি করা যেতে পারে যে ল ইজ দ্য ইউনিয়ন অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রুলস বলতে হার্ট কি বোঝাতে চাচ্ছে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল যেটা হচ্ছে গিয়ে অস্টিন অ্যান্ড হার্ট, এটা হচ্ছে অ্যাঙ্গেল নাম্বার 4 মনে হয়, দ্য কমন থিওরি অ্যান্ড হার্টস অবজেকশন। ঠিক আছে, অ্যাটলিস্ট এই দুইটা অ্যাঙ্গেল যদি করে ফেলা যায় তাহলে যে কোনো একটা আসার পসিবিলিটি বেশি। আমরা কোশ্চেন পেপার থেকে তারপরেও সলভ করব, তখন আমরা দেখব যে এই দুইটা অ্যাঙ্গেলই বেশি আসে, হার্ট ভার্সেস অস্টিন, আর একটা হচ্ছে ল ইজ দ্য ইউনিয়ন অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রুলস। এই দুইটা অ্যাঙ্গেলই বেশি আসে। আর ক্রিটিসিজমসের অবশ্যই অ্যাঙ্গেলটা করার সময় মানে অস্টিন এবং হার্টের যেই মানে ডিস্টিংশন বা কম্পারিজন যখন ইয়ে করতে আসবে যে কমন থিওরি অ্যান্ড ইটস ক্রিটিসিজম, তখন আমাদের অস্টিনের যেই ক্রিটিসিজমের যে হ্যান্ড আউটটা ছিল এটা পড়লে ভালো হয়। এটা লেকচারে রেকর্ডিং থেকে দেখে নিতে পারবা। লাস্ট ক্লাসে আমি বলে দিয়েছি যে এই সবগুলা ক্রিটিসিজম করেছিল হচ্ছে অস্টিনের, হার্টস ক্রিটিসিজম অফ অস্টিন। মানে এখান থেকে যদি আমি স্লাইডটা থেকে মানে কনসেপ্টটা বুঝে নেই, তাহলে আমার জন্য তখন এই অ্যান্সারটা প্রিপেয়ার করাটা অনেকটুকু ইজি হয়ে যাবে। অ্যান্সারটা তখন আমি মডিফাই করতে পারবো স্লাইড থেকে। ক্লিয়ার? তো যাদের কাছে কেলসেন কঠিন লাগে অথবা অন্য কোনো চ্যাপ্টার বা অন্য কোনো কিছু যদি মনে হয় ডিফিকাল্ট, মার্কসিজম যদি ডিফিকাল্ট লাগে, তাহলে তারা হার্ট ফলো করতে মানে হার্টটা তোমার করতে পারো আর কি। তাহলে পার্ট এর জন্য আমরা অলরেডি করে ফেলছি হচ্ছে ফেমিনিজম। আমরা রিভাইজ করব আবার এটা। আর পার্ট বি থেকে আমরা অস্টিন, কেলসন, মার্কসিজম এন্ড আমরা করলাম হচ্ছে হার্ট। আর পার্ট এ থেকে আমরা এখন আরেকটা অ্যাঙ্গেল যেটা দেখে ফেলতে চাচ্ছি, যে কেউ যদি ফেমিনিজমটা না করতে চায়, তাহলে ফেমিনিজম যদি আমি পার্ট এ তে না করি, তাহলে পার্ট বি তে আমার কিন্তু অ্যান্সার করার সুযোগ থেকে যাবে। আর আমি যদি মানে ডরকিনটা পার্ট এর জন্য না করি, তাহলে ডরকিনটা আবার আমার পার্ট বি তে অ্যান্সার করার অপরচুনিটি থাকবে। কিন্তু পার্ট এ তে ফেমিনিজম অ্যান্সার করলে পার্ট বি তে করা যাবে না, পার্ট এ তে ডরকিন অ্যান্সার করলে আবার পার্ট বি তে এটা করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা অল্টারনেটিভ হিসেবে আমরা দেখে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে ডরকিনস থিওরি।
তাহলে আমরা পার্ট এ তে যদি ডরকিন থেকে অ্যান্সার করি, তাহলে আমাদেরকে যেটা ডিসকাস করতে হবে সেটা হচ্ছে যে মানে ডরকিনের পার্সপেক্টিভ থেকে আমাদের ডুলগেরিও যে কেসটা ছিল, ডুলগেরিও অ্যান্ড অর্থবা ভার্সেস ইলিং লন্ডন বরো কাউন্সিল, তাহলে অ্যাকর্ডিং টু ডরকিন যে জাজমেন্টটা জাজ দিয়েছে, তোমার অ্যাবর্শনের রাইটটাকে আপহোল্ড করে যে রাইটটা দিল, এবং ওই কেসটার মধ্যে যে আমাদের লোকাল অথরিটি একটা পিএসও অ্যালাউ করেছিল এনটি সোশ্যাল বিহেভিয়ার ক্রাইম অ্যান্ড পুলিশ অ্যাক্টের আন্ডারে, যে উনি পাবলিক স্পেসেস প্রোটেকশন অর্ডার উনি যেটা দিয়েছিল, এটা কি ভ্যালিড ছিল কিনা। তার মানে জাজ যে কনসিডার করলো না জিসিএন, মানে জিসিএন মানে যারা ছিল হচ্ছে গিয়ে তোমার এই কেসের মধ্যে যারা ছিল ইন ফেভার অফ তোমার মানে যারা ছিল হচ্ছে অ্যাবর্শনের এগেইনস্টে, মানে গুড কাউন্সিল নেটওয়ার্ক, তো তাদের তো একটা রাইট ব্রিচ করলো। হ্যাঁ, তাদের যে রাইটটা ব্রিচ করেছিল সেটা হচ্ছে তোমার আর্টিকেল 10-এর যে রাইটটা, ফ্রিডম অফ এক্সপ্রেশন। তাহলে হিউম্যান রাইটসের দিক থেকে জাজেসরা অ্যাপ্লাই করেছিল হচ্ছে আর্টিকেল 8, কিন্তু তারা আর্টিকেল 10 এবং আর্টিকেল 11, আর্টিকেল 9, এই তিনটা রাইট কিন্তু তারা ইগনোর করলো। 9, 10, 11, ফ্রিডম অফ কনসায়েন্স, রিলিজিয়ন, থট, এবং হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন। যখনই পিএসপিওটা গ্র্যান্ট করে দিল লোকাল অথরিটি, যে পাবলিক স্পেস প্রোটেকশন অর্ডার, যে এখানে তোমার মেরি স্টোপস যে সেন্টারটা ছিল, হসপিটালটা ছিল, এটার আশেপাশে দুই দলের কেউই বসতে পারবে না, না মানে প্রো লাইফ নাকি না হচ্ছে তোমার প্রো অ্যাবর্শন, কোনো গ্রুপই বসতে পারবে না, এন্টি অ্যাবর্শন, প্রো অ্যাবর্শন কোনো প্রোটেস্টারাই বসতে পারবে না। তাহলে এই জাজমেন্টটা কি ফেমিনিস্টরা তো সাপোর্ট করবে। ফেমিনিস্টরা যেটা বলার চেষ্টা করবে সেটা হচ্ছে যে এটা তো আমাদের রাইটটাকে প্রোটেক্ট করে, কারণ যেহেতু এটা ফিমেল, তার নিজের বডি, সে ডিসাইড করবে যে সে বাচ্চাটার বার্থ দিবে কি দিবে না। সো লিবারাল ফেমিনিস্টরাও বলবে যে একটা মেল যদি কোন অপারেশন করবে না করবে এই ব্যাপারে যদি তার ডিসিশন থাকে, তাহলে একটা ফিমেলের কোনো ডিসিশন থাকবে না। কালচারাল ফেমিনিস্টরা বলবে যে অ্যাবর্শনের ক্ষেত্রে মানে ল যে জিনিসটা দেখা উচিত ফ্রম ইথিক অফ কেয়ার, এটাকে দেখা উচিত। মেডিকেল ফেমিনিস্টরা আরো অ্যাগ্রেসিভ ভাবে বলবে যে মেলরা যদি তার রাইট এক্সারসাইজ করতে পারে, হ্যাঁ, এটা অবশ্যই ফিমেলদের আরো বেশি রাইট এক্সারসাইজ করতে হবে। তার মানে হয়তো রেডিক্যাল ফেমিনিস্টরা হোললি অ্যাগেইনস্ট প্রেগনেন্সিও হতে পারে, ঠিক আছে। আর ব্ল্যাক ফেমিনিস্টদের ভিউটা আবার একটু ডিফারেন্ট থাকবে এখানের মধ্যে, যে ব্ল্যাক ফেমিনিস্ট যেটা বলার চেষ্টা করবে যে এই চাইল্ডের বার্থ যদি দেয়, এই চাইল্ডটা যদি সে যদি মনে করে যে এই চাইল্ডটা অ্যাট দ্য সেম টাইম রেসিজমেরও ভিকটিম হতে পারে, সেও ডিসাইড করতে পারে চাইল্ডের বার্থ না দিয়ে সে অ্যাবর্শন করবে, সে দেখবে আবার একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে। আর পোস্ট মডার্ন ফেমিনিজমরা বলবে যে অ্যাবর্শন কি লিগেল হবে না ইলিগেল হবে, এটা তো দেখতে হবে হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি, সোসাইটির উপর বেস করে, কান্ট্রিটা কোন রিলিজিয়ান ফলো করে, তাদের পলিসি কি, তাদের পপুলেশন গ্রোথ কিরকম, হ্যাঁ, ওগুলোর উপর বেস করে পোস্ট মডার্ন ফেমিনিস্টরা ডিসাইড করবে যে অ্যাবর্শনকে অ্যালাউ করা হবে কি হবে না। তো যারা ফেমিনিজম অলরেডি অ্যান্সার করছো, তারা তাদের অ্যান্সারের মধ্যে এই জিনিসগুলা ফোকাস করতে পারো আর কি, যে বিভিন্ন ফেমিনিস্টরা কিভাবে এই কেসটাকে দেখবে, ডুলগেরিও অ্যান্ড অর্থবা ভার্সেস ইলিং লন্ডন বরো কাউন্সিল। করে ফেলছো না অনেকে পার্ট এর কোয়েশ্চেনটা? প্রীতি, কানিজ, রায়ান, নাহাম, আদ্রিতা, অনেকে কি করা হয়ে গেছে নাকি হয়নি? সাদ, সামিনা, মাহমুদা, রোজি, মেহেজাবিন, আজমাইন, রাফি, কাজী আরিফুজ্জামান ভাই, আবিদ,
আজরা, আসিফ, অনেকের কি হয়ে গেছে করা? আচ্ছা, লিবারালিজম ভিউ থেকেও করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু বেশি বেশি পড়া হয়ে গেলে তো তোমার মানে একটু কোয়ালিটিটা মেনটেন করতে হবে আর কি। তো এই ফেমিনিস্ট ভিউ থেকে লিখতে গেলে এই অ্যান্সারটার তোমার মানে ইন্ট্রোডাকশনটা দেওয়ার পর, হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা দেওয়ার পর এখানে এই 5টা ফেমিনিজমের জন্য 5টা আলাদা আলাদা প্যারাগ্রাফ করতে হবে, যে কোন ফেমিনিস্ট কিভাবে কেসটাকে দেখবে, এটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে, যে লিবারেলরা কি এই কেসের ফেভারে বলবে না এগেইনস্টে বলবে, কেন বলবে, মানে প্রত্যেকটার জন্য আর্গুমেন্ট, এবং লাস্টলি হচ্ছে গিয়ে তোমার কনক্লুশন। এইভাবে করলে অ্যান্সারটা ভালো হবে। একটা স্যাম্পল অ্যান্সার হয়তো দেওয়া হয়েছে, বাট তারপর এটাকে অনেকটুকু মডিফাই করা পসিবল, যে প্রত্যেকটা ফেমিনিস্ট স্কুল কিভাবে দেখবে। এখন ডরকিনের অ্যাঙ্গেল থেকে যদি আমরা এই কেসটাকে দেখতে যাই, ডরকিনের অ্যাঙ্গেল থেকে, তাহলে রোনাল্ড ডরকিন, হি ওয়াজ বর্ন ইন 1931। উনি ছিল হচ্ছে ইউএস লিগ্যাল ফিলোসোফার। উনি পড়াশোনা করেছিল হার্ভার্ডে, পরে আবার আসছে হচ্ছে অক্সফোর্ডে হায়ার স্টাডিজের জন্য বা মাস্টার্সের জন্য। এবং উনি ছিল হচ্ছে স্যার রুপার্ট ক্রস এর স্টুডেন্ট। স্যার রুপার্ট ক্রস একটা বই লিখেছিল স্ট্যাচুটারি ইন্টারপ্রিটেশন, যে একজন পার্সন কিভাবে, একজন জাজ কিভাবে একটা লকে ইন্টারপ্রিট করবে, লিটারেল রুল ফলো করবে না গোল্ডেন রুল ফলো করবে না মিসচিফ রুল না পারপাসিভ অ্যাপ্রোচ, হ্যাঁ, কোন রুলটা ফলো করে উনি তোমার জাজমেন্ট দিবে। এবং হি ওয়াজ এ রোডস স্কলার। তো ডরকিন সাবসিকুয়েন্টলি উনি ক্লার্ক হিসেবে কাজ করেছে, রিনাউন একজন জাজ, লার্নেড হ্যান্ড, ইউনাইটেড স্টেটস কোর্ট অফ অ্যাপিলে। আবার উনি একটা ভালো ল ফার্মে অনেকদিন কাজ করেছিল, সুলিভান অ্যান্ড ক্রমওয়েল। উনি ইয়েল ইউনিভার্সিটিতেও পড়াইতো, আবার হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে যে মানে ইউনিভার্সিটিগুলো আছে, কিংস কলেজ, তারপরে কুইন মেরি, সোয়াস, বিভিন্ন জায়গায় উনি ক্লাস নিত। হোলবার্গ ইন্টারন্যাশনাল মেমোরিয়াল প্রাইজ উনি পেয়েছিল 2007-এ। আর উনি 2013-এ উনি মারা গিয়েছে, রোনাল্ড ডরকিন। আর ডরকিন যখন এই অক্সফোর্ডে পড়তে আসে হচ্ছে গিয়ে জুরিসপ্রুডেন্স, তখন ওই সময় জুরিসপ্রুডেন্সের প্রফেসর ছিল হচ্ছে H.L.A. হার্ট। তো তখন হার্ট তার থিওরি যেটা ছিল কনসেপ্ট অফ ল, তাহলে কনসেপ্ট অফ ল থিওরিটা হার্ট ডেভেলপ করেছিল হচ্ছে অস্টিনের থিওরিটাকে ক্রিটিসাইজ করে। তাহলে কমন থিওরি যেটা ছিল হচ্ছে অস্টিনের, এই থিওরিটাকে ডেমোলিশ করে দিয়ে হার্ট নিয়ে আসলো হচ্ছে ওনার থিওরি কনসেপ্ট অফ ল। আর রোনাল্ড ডরকিন, যিনি পরবর্তীতে এই ডিপার্টমেন্টেরই চেয়ারম্যান হয়েছিল, উনি আবার হার্টের থিওরিটাকে ক্রিটিসাইজ করেছে। তাহলে কনসেপ্ট অফ লকে ডেমোলিশ করে যে থিওরি নিয়ে আসছে সেটা হচ্ছে যে ল এজ ইন্টিগ্রিটি বা ইন্টারপ্রিটেটিভ থিওরি অফ ল, ইন্টারপ্রিটেটিভ থিওরি অফ ল, এটা হচ্ছে রোনাল্ড ডরকিনের থিওরি। তাহলে আমরা এই তিনজন কানেক্টেড, কারণ আমাদের যদি আমরা অস্টিন না পড়তাম তাহলে হার্ট বোঝাটা ডিফিকাল্ট হয়ে যাবে, আবার হার্ট না বোঝা থাকলে আবার তোমার ডরকিনটা বোঝাটা ডিফিকাল্ট হয়ে যাবে, মানে তিনটা কানেক্টেড। তাহলে ডরকিন is a liberal jurisprudent and his concept of law continues to exert considerable authority, especially in the United States and whenever contentious moral and political issues are debated. মানে এটা একটা ইম্পর্টেন্ট
লিগ্যাল থিওরি, ডরকিনের থিওরিটা। এবং ডরকিন যেটা যে জন্য ফেমাস সেটা হচ্ছে উনি হার্টের যে থিওরি এটার কিছু লুপহোল উনি বের করে দিয়েছিল। আর এই লুপহোলগুলো বের করার পর হার্ট তার এই কনসেপ্ট অফ ল, এই থিওরিটাকে উনি মডিফাই করেছিল এবং উনি হার্ড পজিটিভিস্ট থেকে উনি সফট পজিটিভিস্টে কনভার্ট হয়েছিল। উনি যে বইতে ওনার থিওরিটা লিখছে সেটা হচ্ছে গিয়ে লজ তোমার এম্পায়ার। ওনার থিওরিটাকে বলা হয় হচ্ছে ইন্টারপ্রিটেটিভ থিওরি, অথবা ডরকিন্স থিওরি ইজ ইন্টারপ্রিটেটিভ। তার মানে উনি যেটা বলতে চায় সেটা হচ্ছে যে ল সভরিনের কমান্ডো না, এবং ল তোমার প্রাইমারি এবং সেকেন্ডারি রুলসের কম্বিনেশনও না। ঠিক আছে, হার্ট তো বলতেছে ল ইজ ইকুয়াল টু প্রাইমারি প্লাস সেকেন্ডারি রুলস, আর কিছু নাই। আর সেকেন্ডারি রুলসের মধ্যে চারটা: রুল অফ রিকগনিশন, রুলস অফ চেঞ্জ, রুল অফ এডজুডিকেশন এন্ড রুলস অফ স্যাংশন। আর ওনার থিওরি, অস্টিনের থিওরিটার মধ্যে তো আছে হচ্ছে কমান্ড, সভরেইন, স্যাংশন, এইগুলোই হচ্ছে ওনার উপাদান। আর হচ্ছে সভরেইনকে সবাই হেবিচুয়ালি ওবিডিয়েন্ট, বা সভরেইনের প্রতি সবার হেবিচুয়াল ওবিডিয়েন্সটা থাকবে। কিন্তু মানে ডরকিন যেটা বলতে চায় যে ল ইজ হোয়াট এভার ফলোজ ফ্রম এ কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন অফ দ্য ইনস্টিটিউশনাল হিস্ট্রি অফ দ্য লিগ্যাল সিস্টেম। তার মানে ল বলতে যেটা বোঝায়, এটা একটা অ্যাক্ট অফ পার্লামেন্টও হতে পারে, এটা একটা ডেলিগেটেড লেজিসলেশনও হতে পারে, এটা কমন ল হতে পারে। হ্যাঁ, যে কোনো একটা ল হচ্ছে যখন একজন জাজ একটা কেসের মধ্যে এই লটাকে অ্যাপ্লাই করবে, ওই অ্যাক্ট অফ পার্লামেন্টটাকে অ্যাপ্লাই করবে, বা কমন লটাকে অ্যাপ্লাই করবে, বা ডেলিগেটেড লেজিসলেশনটাকে অ্যাপ্লাই করবে, তো হোয়াট এভার ফলোজ ফ্রম এ কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন। তার মানে আমাদের জাজ ওই অ্যাক্ট অফ পার্লামেন্ট ওইটাকে উনি কনস্ট্রাকটিভলি ইন্টারপ্রিটেশন করবে, এবং ইন্টারপ্রিটেশন করে জাজ যে জাজমেন্টটা দিবে সেটাই হচ্ছে গিয়ে ল। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন, এরপরে যে জাজমেন্টটা আসবে এটাই হচ্ছে ল। তাহলে ল ইজ নট এ কমান্ড অফ দ্য সভরিন। ঠিক আছে, ল ইজ নট পিআর প্লাস এসআর। ঠিক আছে, এটাও না। ল এরকম না যে ল হচ্ছে গিয়ে এ কম্বিনেশন অফ নর্মস, এবং যেটার ভ্যালিডিটি পাই হচ্ছে ফ্রম দ্য গ্রুন নর্ম, মানে কেলসনের থিওরির মতো না যে ল হচ্ছে থাউজেন্ডস অফ নর্মের একটা কম্বিনেশন, আর এই সবগুলো নর্মস ভ্যালিডিটি পাবে হচ্ছে ফ্রম দ্য গ্রুন নর্ম। তাহলে ল ইজ, অ্যাকর্ডিং টু ডরকিন, ল হচ্ছে যে একটা জাজ যখন একটা অ্যাক্ট অফ পার্লামেন্ট, ডেলিগেটেড লেজিসলেশন বা কমন লকে ইন্টারপ্রিটেশন করে, ইন্টারপ্রিটেশনটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন, এবং উনি যে জাজমেন্টটা দিবে সেটাই হচ্ছে গিয়ে ল। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা প্রিলিমিনারি আইডিয়া পাচ্ছি যে ওনার ডেফিনেশন অফ লটা কি। ডেফিনেশন অফ ল বাই ডরকিন। এবং ডরকিন যেটা বলতে চায় সেটা হচ্ছে যখন এই জাজ এই ইন্টারপ্রিটেশনটা করবে, যেটা উনি নাম দিয়েছে হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, উনি তোমার ইন্টারপ্রিটেশনটা লিটারাল ভাবে করবে না, ইন্টারপ্রিটেশন মেকানিক্যাল ইন্টারপ্রিটেশন উনি করবে না। ঠিক আছে, উনি কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন করবে। উনি এটা বোঝার চেষ্টা করবে যে এই অ্যাক্ট অফ পার্লামেন্টটা কেন মেক করা হয়েছিল, এটার পারপাসটা কি ছিল, অ্যাক্ট অফ পার্লামেন্ট আসার আগে কমন ল কি ছিল, কোন জিনিসটাকে রেমিডি করার জন্য অ্যাক্ট অফ পার্লামেন্ট আসলে এসেছিল। আমি যখন ইন্টারপ্রিটেশনটা করব তখন এটার মাধ্যমে একটা ফেয়ার রেজাল্ট অ্যাচিভ করা যাবে কিনা, এটার ফিউচার ইমপ্লিকেশন কি হবে, আমি কি লয়ের মধ্যে একটা ইনকোহেরেন্সি নিয়ে আসতেছি না, আমি যে জাজমেন্টটা দিব এটা প্রিভিয়াস জাজমেন্টের সাথে করসপন্ড করবে, এবং ফিউচার জাজ যেন ফার্দার ডেভেলপমেন্ট করতে পারে সে অপরচুনিটিটাও থাকবে। এই সব কিছু দেখে শুনে ইন্টারপ্রিটেশন করাটাকে বলা হয় হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন। এবং উনি বলতেছে হচ্ছে যে জাজ যখন এই কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন করবে তখন উনি অবশ্যই ওনার জাজমেন্টটা কি মোরাল কিনা এটা উনি কনসিডার করবে। তার মানে হি প্লেস মোরালিটি অ্যাট দ্য সেন্টার। এই জন্য অনেকে বলে যে ডরকিন হচ্ছে একজন ন্যাচারালিস্ট।
কারণ উনি বলতেছে যে তোমার ইন্টারপ্রিটেশনের সময় জাজদেরকে এই মোরালিটিটাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, উনি মোরালিটি দেখবে, জাজমেন্টটাকে হিউম্যান রাইটস প্রোটেক্ট করে কিনা সেটা দেখবে। ঠিক আছে, এবং এটা মানে ইন্ডিভিজুয়াল রাইটস, এবং জাজদেরকে অবশ্যই হিউম্যান রাইটসটাকে সিরিয়াসলি নিতে হবে। তাহলে এখান থেকে কোনো কোয়েশ্চেন কি আছে কিনা, মানে স্লাইড নাম্বার 2 থেকে ইন্ট্রোডাকশন থেকে কোনো কোয়েশ্চেন কি আছে কিনা? হানজালা, স্যামুয়েল, আসিফ, আনজিরিন, কোনো কোয়েশ্চেন আছে কিনা? পুষ্পিতা, হারুন, স্বপ্নীল, পরাগ, ইরফান, তাসনিম, কোনো কোয়েশ্চেন? তাহলে স্লাইডটা আমি গ্রুপে দিয়ে দিব এখানে। তাহলে এখন ডরকিনের তাহলে লিগ্যাল ফিলসফিতে আমরা ডরকিনকে তাহলে এক্সট্রিম পজিটিভিজমের মধ্যেও ফালানো যাচ্ছে না, কারণ ডরকিন কোনোভাবেই পজিটিভিস্ট উনি নাই। কারণ উনি কখনোই বলবে না যে একটা ল সাথে মোরালিটির কোনো কানেকশন নাই। তার মানে হি ইজ, মানে ইন বাই এনি চান্স কোনোভাবেই উনি এই গ্রুপে পড়বেই না। উনি কি ন্যাচারালিজমের মধ্যে পড়বে কিনা, ন্যাচারালিজম এর মধ্যে পড়বে কিনা, উনি কি বলতেছে কিনা হচ্ছে যে একটা ল ভ্যালিড হওয়ার জন্য এটাকে অবশ্যই মোরাল হতে হবে, মোরাল না হলে লটা ভ্যালিড হবে না। হ্যাঁ, ইমোরাল হলে এটা ভয়েড হয়ে যাবে, মোরাল হলে ভ্যালিড ল, আর না হলে এটা ইমোরাল হলে ভয়েড ল। আসলে ওনাকে এই স্কুলেও ফালানো যাবে না, কারণ উনি এটা বলতেছে না হচ্ছে যে একটা ল ভ্যালিড হওয়ার জন্য এটাকে মোরাল হতে হবে এবং ইমোরাল হলে এটা ভয়েড হয়ে যাবে, এটা উনি ডাইরেক্টলি বলেনি। তার মানে উনি ন্যাচারালিস্ট স্কুলে উনি পড়ে না। উনি যেটা বলতে চায় সেটা হচ্ছে যে যখন একজন জাজের কাছে একটা প্রাইমারি লেজিসলেশন, মানে অ্যাক্ট অফ পার্লামেন্ট, ডেলিগেটেড লেজিসলেশন অথবা কমন ল যখন আসবে, জাজ তো একটা কেসকে ডিসাইড করতে বসে, তাহলে উনি যখন ইন্টারপ্রিটেশন করবে তখন উনি খেয়াল রাখবে যে মোরালিটিটাকে, এটাকে খেয়াল রাখবে। তাহলে মোরালিটি লয়ের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, মানে উনি মোরালিটিটাকে ইউজ করতে চাচ্ছে জাজ যখন ইন্টারপ্রিটেশন করবে ওই সময় উনি মোরালিটিটাকে ইউজ করবে, যে আমি যে ইন্টারপ্রিটেশনটা করতেছি এ মানে এই ইন্টারপ্রিটেশন প্রসেসে ওনাকে মোরালিটিটাকে কনসিডারেশনে নিতে হবে। তাহলে মোরালিটিটা আসবে হচ্ছে ডিউরিং ইন্টারপ্রিটেশন, তাহলে মোরালিটির সাথে লয়ের ডিরেক্ট কানেকশন নেই। তাহলে ডরকিন যেটা বললো যে একজন লিগ্যাল ফিলোসোফারকে যে পজিটিভিস্ট অথবা ন্যাচারালিস্ট হতে হবে এটা নেসেসারি না, যে আমি পজিটিভিস্ট থিওরির মতো সবসময় এটাই বলে যাব যে একটা ল মোরাল হলেও হচ্ছে গিয়ে ভ্যালিড, আবার ইমোরাল হলেও এটা ভ্যালিড। ঠিক আছে, আমি এই স্কুলে বিশ্বাস তো করি না। আবার আমি এটাও বিশ্বাস করি না যে মানে লয়ের ভ্যালিডিটিটা অলওয়েজ মোরালিটির সাথে এটা কানেক্টেড। তাহলে দেয়ার মাইট বি এ থার্ড ওয়ে। ঠিক আছে, যে পজিটিভিস্টও না আমি 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 ন্যাচারালিস্ট স্কুলের মধ্যে আমি পড়ি না। উনি বলল যে ইনস্টেড ডরকিন আর্গিউড ফর এ থার্ড ওয়ে, যে দ্যাট এমফেসাইজেস দ্য রোল অফ মোরাল প্রিন্সিপালস, অবশ্যই মোরালিটিকে কনসিডারেশনে নিতে হবে ইন লিগ্যাল ইন্টারপ্রিটেশন অ্যান্ড এডজুডিকেশন, মানে জাজ যখন বিচার করবে এই প্রাইমারি লেজিসলেশন, ডেলিগেটেড লেজিসলেশন এবং কমন ল, এগুলোকে যখন ওনারা একটা কেসের মধ্যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই ইন এ কেস, এবং যখন ওনারা এটাকে ইন্টারপ্রিটেশন করবে তখন ওনারা মোরালিটিটাকে কনসিডারেশন নেবে। এবং মোরালিটি বলতে উনি যে জিনিসগুলোকে বোঝাতে চাচ্ছে যে ওনারা কনসিডারেশন নেবে যে জাস্টিস হবে কিনা, ফেয়ারনেস এনশিওর করা যাবে কিনা, হিউম্যান রাইটস প্রোটেক্টেড হবে কিনা। ক্লিয়ার? তাহলে ডরকিন যে জিনিসটা বলবে সেটা হচ্ছে যে আমাদের যে পার্ট এর যে কেসটা আছে, হ্যাঁ, ডুলগিরিও যে কেসটা, যেটা অ্যাবর্শন রিলেটেড কেস, এখানে আমাদের ডরকিন বলবে যে এই লটা যেটা, এটা আমি দেখব না হচ্ছে যে পজিটিভিস্ট ভিউ থেকে,
আমি এটাও দেখবো না ন্যাচারালিস্ট ভিউ থেকে যে একটা মানে ফেটাসকে মেরে ফেলা হচ্ছে। আমি জাস্ট দেখবো যে যখন জাজ এটা কনসিডারেশনে নিয়েছিল যে প্রো অ্যাবর্শন গ্রুপ এবং এন্টি অ্যাবর্শন গ্রুপ তাদের যে ইন্ডিভিজুয়াল রাইটস গুলা এবং হচ্ছে গিয়ে যে যেসব মাদাররা তোমার অ্যাবর্শন করতে চাচ্ছিল, হ্যাঁ, তাদের হিউম্যান রাইটস গুলা কনসিডারেশনে নেওয়া হয়েছিল কিনা, এবং যে জাজমেন্টটা দিয়েছে যে ওই এরিয়ার মধ্যে কোনো রকমের অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, প্রসেশন কোনো কিছুই করা যাবে না, এটা কি জাস্ট এবং ফেয়ার ছিল কিনা। মানে এখানে যে হিউম্যান রাইটসের ইস্যুগুলো ছিল, প্রেগনেন্ট ওমেনদের রাইটসটা ছিল আন্ডার আর্টিকেল 8, এবং অ্যাবর্শন এগেইনস্টে যারা ছিল, এন্টি অ্যাবর্শন প্রোটেস্টার যারা ছিল, তাদের রাইট হচ্ছে আর্টিকেল 9, 10 এন্ড 11, এগুলো উনি কনসিডারেশনে নিয়েছিল কিনা। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখান থেকে আমরা দেখলাম যে ডরকিনের সাথে ন্যাচারাল ল থিওরির কিছু ডিফারেন্সেস আছে। তার মানে উনি মোরালিটির কথা বললেও উনি বলতেছে না যে প্রত্যেকটা লকে মোরাল পয়েন্ট থেকে মেক করতে হবে, ইন্টারপ্রিটেশনের সময় মোরালিটিটাকে ইউজ করতে হবে। তাহলে আমাদের এখন আমরা 3 নাম্বার পয়েন্টে আমরা আসতে পারি। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে ডরকিন কিভাবে হার্টের থিওরিটাকে তোমার ডেমোলিশ করলো, ক্রিটিসাইজ করলো এখানে। তাহলে দেখো যে যে লোকটা অস্টিনের থিওরিকে এইভাবে ক্রিটিসাইজ করেছিল, হার্ট, যে 60টা ক্রিটিসিজম করে অস্টিনের থিওরিটার 12টা বাজায় দিয়ে মানে একদমই ডেমোলিশ করে দিয়ে, হ্যাঁ, উনি বললো যে এটা থিওরির পর্যায়েই পড়ে না, এই জন্য হচ্ছে গিয়ে কমান্ড থিওরির উপরে উনি চলে গেল, হচ্ছে ওনার নিজের থিওরিটা নিয়ে আসলো হচ্ছে কনসেপ্ট অফ ল। এখন এই থিওরির উপরে ক্রিটিসিজম করতেছে হচ্ছে এখন ডরকিন। তাহলে ডরকিনস অ্যাটাক অন হার্টস থিওরি অফ রুলস। ডরকিন যেটা বলতে চায় যে হার্টের থিওরির যেটা মেইন ক্রিটিসিজম, উনি একটা কেস দিয়ে বের করে দিল, যে কেসটা ইউএসএ তেও আছে, নিউ ইয়র্কে হয়েছে, আবার ইংল্যান্ডেও এরকম একটা কেস আছে সিমিলার ফ্যাক্টে, রিসিজওয়ার্থ। দুইটা কেসের ফ্যাক্ট মোটামুটি সেম, এক জায়গায় মাদারকে কিল করছে, আরেক জায়গায় হচ্ছে গ্র্যান্ডফাদারকে কিল করেছে। তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমাদের ডি তার গ্র্যান্ডফাদারের তোমার সাকসেসর, টি হচ্ছে গ্র্যান্ডসান, আর এই জিএফ হচ্ছে গিয়ে গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার মারা গেলে তার উইলের মধ্যে বলে দিয়েছে উনি যে উনি যদি মারা যায় তাহলে এই প্রপার্টি ইনহেরিট করবে হচ্ছে ডি। তাহলে ডি হচ্ছে উইলের আন্ডারে বেনিফিশিয়ারি। এখন ডি যেটা করছে, তার গ্র্যান্ডফাদারকে সে কিল করে ফেলছে। এখন যদি কিল করে ফেলে তাহলে ডি যেহেতু উইলের আন্ডারে বেনিফিশিয়ারি, সে কি প্রপার্টিটা পাবে কিনা। তো নিউ ইয়র্কে যখন এই মামলাটা হয়, যে গ্র্যান্ডসন কিল দ্য গ্র্যান্ডফাদার অ্যান্ড ক্লেম দ্য প্রপার্টি আন্ডার দ্য উইল, এখানে কোর্ট যেটা বলল সেটা হচ্ছে যে গ্র্যান্ডসন প্রপার্টি পাবে না। এখন আমরা তো দেখে আসছি যে পৃথিবীর সব দেশেই মোটামুটি উইলের লটা সেম, যে একটা পার্সন উইল যখন করে, উইলে 3টা পার্টি থাকে। একটা পার্টিকে বলা হয় হচ্ছে টেস্টেটর, মানে যে সেটলার, যাকে প্রপার্টি দেয়া হয় তাকে বলা হয় হচ্ছে এক্সিকিউটর মানে ট্রাস্টি, আর যার জন্য প্রপার্টি দেওয়া হয় তাকে বলা হয় হচ্ছে বেনিফিশিয়ারি। এবং উইলটা কার্যকর হবে একটা পার্সন মারা যাওয়ার সাথে সাথে। এখানেও আমাদের গ্র্যান্ডফাদার মারা গেছে, তাহলে আমরা যদি আইন অ্যাপ্লাই করি, ইংল্যান্ডের ক্ষেত্রে উইলস অ্যাক্ট 1837 অ্যাপ্লাই করি, আর আমেরিকার ক্ষেত্রে আমেরিকার উইলস অ্যাক্ট অ্যাপ্লাই করি, প্রপার্টিতে বেনিফিশিয়ারিরই পাওয়ার কথা। কিন্তু এই কেসে আমাদের জাজ ডিসাইড করছে যে জিনিসটা, সেটা হচ্ছে দ্য কোর্ট ডিসাইডেড দ্যাট সে প্রপার্টি পাবে না। The court ruled that the grandson could not inherit anymore, which meant that otherwise valid will could not be upheld. এই জাজমেন্টটা কেন দিল, এটার উত্তর পরের লাইনেই আছে। জাজ এই কেসে বলে দিয়েছে যে আমি এই জাজমেন্টটা দিয়েছি বিকজ নো ওয়ান ক্যান বেনিফিট ফ্রম হিজ ওন ক্রাইম, যে তুমি এই প্রপার্টি পাওয়ার জন্যই গ্র্যান্ডফাদারকে মেরে ফেলছো। যেই দিন তুমি গ্র্যান্ডফাদারকে মেরে ফেলছো সেদিনই তুমি ওই প্রপার্টির রাইটস থেকে তুমি ডিপ্রাইভড হয়ে যাবে।
তাহলে এই জিনিসটা উনি কোথা থেকে পাইছে? এটা তো উইল সেক্টের মধ্যে বলা নাই যে একজন পার্সন যদি সেটলারকে মেরে ফেলে সে প্রপার্টি পাবে না। তাহলে এই জিনিসটা জাজ কোথা থেকে পাইল? তার মানে ল যদি এটা হয় যে ল ইজ ইকুয়াল টু হার্টের কথা মতে ল ইজ ইকুয়াল টু প্রাইমারি এবং সেকেন্ডারি রুলস। প্রাইমারি রুলস মানে যেই রুলসগুলো আমাদের উপরে ডিউটি ইম্পোজ করে এগুলোকে বলা হয় হচ্ছে প্রাইমারি রুলস। তার মানে কি করা যাবে কি করা যাবে না, কন্ট্রাক্ট ল, ক্রিমিনাল ল, কোম্পানি ল, টর্ট, এগুলো হচ্ছে সবই প্রাইমারি রুলস। কনস্টিটিউশন, অ্যাক্ট অফ পার্লামেন্ট সবই হচ্ছে প্রাইমারি রুলস। বিভিন্ন জনকে বলে দিচ্ছে যে কে কি করতে পারবে কে কি করতে পারবে না। আর সেকেন্ডারি রুলস হচ্ছে এগুলা ইউজ করে হচ্ছে একটা দেশের যারা অফিসিয়ালস, এগুলো ইউজ করে একটা দেশের অফিসিয়ালস, তার মানে হচ্ছে ড্রাফটসম্যান মানে যারা আইনটা লেখে। একটা দেশের ইউজ করে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট বা তাদের লেজিসলেচার, এটা ইউজ করে হচ্ছে তাদের জুডিশিয়ারি। সেকেন্ডারি রুলসগুলোকে ইউজ করে কিসের জন্য? যখন দেখে প্রাইমারি রুলসগুলোকে চেঞ্জ করা লাগবে তখন তারা ইউজ করে রুলস অফ চেঞ্জ, প্রাইমারি রুলসকে মডিফাই করার জন্য। তারপরে সেকেন্ডারি রুলসে বলা থাকে হচ্ছে যে প্রাইমারি রুলসগুলো বিচার মানে যদি কেউ ব্রিচ করে তাহলে বিচারটা কে করবে, এডজুডিকেশন, এবং পানিশমেন্টটা কি হবে এগুলো বলা থাকে হচ্ছে ইন সেকেন্ডারি রুলস। আর রুল অফ রিকগনিশন হচ্ছে নিউ প্রাইমারি রুলস কিভাবে বানানো যাবে, ইনঅ্যাক্টমেন্ট প্রসেস, রুলস অফ রিকগনিশন। এবং রুলস অফ রিকগনিশন আমাদেরকে হেল্প করে যে তোমার এই জেনুইন প্রাইমারি রুলসগুলা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে আমরা বুঝবো যে একটা দেশের কোনটা ল না। যেটা আমাদের কেলসন বলছে একটা দেশের কোনটা নর্ম না, এটা আমরা দেখবো হচ্ছে এটা কি গ্রুননর্ম থেকে আসছে কিনা। গ্রুননর্ম থেকে আসলেই এই নর্মটা ভ্যালিড হবে, আর গ্রুননর্ম থেকে না আসলে ওই নর্মটা ভ্যালিড হবে না। তো এইভাবে হার্টও বলছে যে রুল অফ রিকগনিশন আমাদেরকে হেল্প করে হচ্ছে যে কোনগুলা হচ্ছে জেনুইন প্রাইমারি রুলস। তাহলে ল যদি এটাই হয় যে ল যদি তোমার প্রাইমারি এবং সেকেন্ডারি রুলস হয়ে থাকে, এটা কোত্থেকে আসলো? নো ওয়ান ক্যান বেনিফিট ফ্রম হিজ ওন রং বা ওন ক্রাইম। এই জন্য আমাদের জাজ এই তোমার নাতিকে প্রপার্টি দিল না, গ্র্যান্ডসানকে প্রপার্টি না দিয়ে বললো যে এটা প্রপার্টি পাবে না, এটা গ্র্যান্ডসানের আদার সাকসেসররা পাবে। এই জিনিসটা যেটা নো ওয়ান ক্যান বেনিফিট ফ্রম হিজ ওন রং, এটা তো একটা প্রিন্সিপাল, এটা একটা তোমার আদর্শ, হ্যাঁ এটা একটা প্রিন্সিপাল। এখন জাজ এই কেসে ফলো করলো না হচ্ছে কোনো রুলস, জাজমেন্টটা দিছে হচ্ছে বেসড অন এ প্রিন্সিপাল। এটা কি একটা জাজ করতে পারে কিনা, যে জিনিসটা মনে আছে কিনা অনেকের, মনে থাকার কথা, ওই লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম সেকশন 53 সাবসেকশন 1B তে বলতেছে ল অফ প্রপার্টি অ্যাক্টের যে একজন পার্সন যদি ল্যান্ড রিলেটেড ট্রাস্ট ক্রিয়েট করে, তাহলে এ যদি বি কে একটা জমি ট্রান্সফার করে বলে যে তুমি এটা সি এর জন্য হোল্ড করবা, তাহলে এটা ওরালি বললে হবে না, এটা এনফোর্সিয়েবল হবে না, এটা কোর্টে এনফোর্সিয়েবল হবে না এবং এটা প্রুভেবল হবে না। একটা রিটেন ডকুমেন্টস থাকতে হবে। রিটেন ডকুমেন্ট যদি না থাকে তাহলে কোর্ট বলে দিবে যে এটা আমরা কোর্টে এটা প্রুফ করা যাবে না এবং এটা এনফোর্সিয়েবল হবে না, সো সি প্রপার্টিটা পাবে না। কিন্তু এই যে তোমার সি প্রপার্টি পাবে না, এখন এ যদি প্রপার্টিটা ফেরত নিতে চায়, সি তো প্রপার্টি পাইলই না, ধরো যেহেতু রিটার্ন ডকুমেন্টস নাই, কোর্টে সি গেলে সি কে রিফিউজ করে দিবে। বাট এ বলতেছে বি তাহলে তুমি আমার জমিটা আমাকে ফেরত দিয়ে দাও, কিন্তু বি বলতে চাচ্ছে এটা তো তুমি আমার নামে রেজিস্ট্রেশন করে দিয়েছিলা, আর ওরাল এভিডেন্সটা যেহেতু এডমিজেবল হলো না তাহলে সি কে আমাকে দেওয়া লাগবে না, তাহলে আমি রেখে দিই। কিন্তু এখন সি কি এটা রাখতে পারবে কিনা, মানে বি কি এটা রাখতে পারবে কিনা? তাহলে স্ট্যাচুটে কিন্তু আর কিছু বলা নাই, স্ট্যাচুটে বলা আছে ল্যান্ড রিলেটেড ট্রাস্ট হলে রিটেন ডকুমেন্টস লাগবে। কিন্তু আমরা দেখে আসছিলাম যে দেয়ার ইজ এ প্রিন্সিপাল,
যে স্ট্যাচুট ক্যানট বি ইউজড অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। বি যদি জমিটা রেখে দেয় তাহলে বি এখানে একটা ফ্রড করবে, সে স্ট্যাচুটটাকে ইউজ করতেছে হচ্ছে ফ্রড করার জন্য। তো এখানে কোন কেস আসবে, কোন কেসে সে বলবে যে বি তুমি এটা ফেরত দিয়ে দাও এর কাছে, তুমি স্ট্যাচুটকে একটা ফ্রডের উইপেন হিসেবে ব্যবহার করতে পারবে না। কোন কেস এটার জন্য? রসফোকাল, হ্যাঁ এক্সিলেন্ট, হ্যাঁ রসফোকাল কেস। তাহলে রসফোকাল কেসে যেটা আসলো, স্ট্যাচুট ক্যানট বি ইউজ এজ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। আবার আরেকটা জিনিস হতো, এ বলতে পারে যে আমি যে তোমাকে জমিটা দিয়েছিলাম তুমি আমাকে কোনো কনসিডারেশন দাও নাই, আমি তোমাকে এটা গিফট হিসেবেও দেইনি, তাহলে তুমি এটা আমার জন্য হোল্ড করবে এজ এ রেজাল্টিং ট্রাস্টি, এটাও তো বলতে পারে। আবার আরেকটা জিনিস বলতে পারে যে তুমি যদি প্রপার্টি এখন রেখে দাও তুমি নিজেকে করবা হচ্ছে একটা আনজাস্ট এনরিচমেন্ট, তুমি একটা আনফেয়ার বেনিফিট নিয়ে যাচ্ছ, তাহলে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। তাহলে এই যে রেজাল্টিং ট্রাস্ট, কনস্ট্রাকটিভ ট্রাস্ট, এগুলো তো সব প্রিন্সিপাল। রসফোকাল কেস তো হচ্ছে, রসফোকাল এন্ড বোস্টেড কেসটা তো একটা প্রিন্সিপাল। তাহলে এই প্রিন্সিপাল তো জাজেসরা অ্যাপ্লাই করতেছে, স্ট্যাচুটে বলা না থাকলেও, লয়ের মধ্যে বলা না থাকলেও ওনারা এই প্রিন্সিপালগুলো তো নিয়ে আসে। তাহলে যদি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে জাজেসরা, তাহলে তো ল ইজ ইকুয়াল টু প্রাইমারি প্লাস সেকেন্ডারি রুলস প্লাস প্রিন্সিপালস। তাহলে তো আপনার থিওরি রং, বিকজ আপনার থিওরিতে এই প্রিন্সিপালসটা নাই। হার্ট, ইউ আর রং। বুঝে গেছে জিনিসটা? তাহলে এমন ভাবে জুরিসপ্রুডেন্স পড়ছে যে তোমার, সে তার টিচারকেই প্রুফ করে দিছে যে সে হচ্ছে রং। ক্লিয়ার জিনিসটা? তাহলে ওনার থিওরিটাকে উনি প্রুফ করে দিল হচ্ছে রং থিওরি। এই জন্য তোমার ডরকিন বলল যে আপনার থিওরিতে ইনকমপ্লিট, কারণ আপনার কনসেপ্ট অফ লতে তো ল ইজ ইকুয়াল টু পি আর প্লাস এস আর, কিন্তু আসলে তো ল ইজ ইকুয়াল টু পি আর প্লাস এস আর প্লাস হচ্ছে গিয়ে এখানের মধ্যে প্রিন্সিপালস। তো প্রিন্সিপালস তো আপনার লয়ের মধ্যে নাই। বুঝে গেছে জিনিসটা? এটা হচ্ছে গিয়ে আমাদের ডরকিনের ফার্স্ট ক্রিটিসিজম। এবং প্রিন্সিপালসে জাজরা অ্যাপ্লাই করে, এটা হচ্ছে এই কেসে প্রমাণ। নাহলে এই কেসে কেন দিল না হচ্ছে গ্র্যান্ডসনকে প্রপার্টি? তাহলে অ্যাটাক অন হার্টস থিওরি অফ রুলস, যে আপনার থিওরি যেটা, এই থিওরিটা ইনকমপ্লিট, আপনার থিওরির মধ্যে এই প্রিন্সিপালস নাই। এবং সেকেন্ড যে ক্রিটিসিজমটা করলো এখানের মধ্যে, আচ্ছা এটা কন্টিনিউয়েশন আর কি, যে মানে ওই প্যারাগ্রাফেরই কন্টিনিউয়েশন, যে ডরকিন আর্গিউস দ্যাট the court apply a legal principle to decide the case instead of using valid legal rule. তার মানে কোর্ট এখানে উইলস অ্যাক্ট অ্যাপ্লাই না করে ওনারা অ্যাপ্লাই করলো হচ্ছে একটা প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল? নো ওয়ান ক্যান বেনিফিট ফ্রম হিজ ওন রং। যে বেনিফিশিয়ারি যদি সেটলারকে মেরে ফেলে, টেস্টেটারকে মেরে ফেলে, সে প্রপার্টি ইনহেরিট করতে পারবে না। সো প্রিন্সিপাল এক্সিস্ট করে এবং প্রিন্সিপাল জাজেসরা অ্যাপ্লাইও করে। তাহলে ডরকিনের ওপিনিয়ন হচ্ছে যদি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে থাকে জাজেসরা, তাহলে হার্টের থিওরিতে যেহেতু প্রিন্সিপালের এই অপশনটা নাই, তার মানে ওনার থিওরিটা কারেক্ট হতে পারে না। সেকেন্ড, উনি যেটা বলতে চায় সেটা হচ্ছে যে আপনার থিওরির মধ্যে একটা রুল আছে, সেকেন্ডারি রুল, এটার নাম হচ্ছে রুল অফ রিকগনিশন। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে এই যে রুল অফ রিকগনিশন, এটা হচ্ছে একটা মাপকাঠি, এটা হচ্ছে একটা ফিল্টারিং মেকানিজম। রুল অফ রিকগনিশন হচ্ছে তোমার এই অফিসিয়ালদের কাছে একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো, হ্যাঁ, একটা টেস্টারের মতো, যে এটা দিয়ে ওরা বের করতে পারে যে একটা দেশে যদি মানে 200 লস থাকে, 2000 বা 200,000 লস থাকে, তারা কোনগুলা হচ্ছে প্রাইমারি রুলস আর কোনগুলা প্রাইমারি রুলস না, এটা তারা এই রুল অফ রিকগনিশন দিয়ে ইজিলি বের করে ফেলতে পারে। যেমন ইংল্যান্ডের রুল অফ রিকগনিশন হচ্ছে যে পার্লামেন্ট যে লটা মেক করবে সেটা ভ্যালিড ল, জাজরা যে জাজমেন্ট দিবে সেটা হচ্ছে ভ্যালিড ল, ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস থেকে যে জাজমেন্ট আসবে সেটা হচ্ছে ভ্যালিড। এই তিনটা হচ্ছে তাদের রুল অফ রিকগনিশন, এই তিনটা হচ্ছে তাদের লয়ের সোর্স।
আর আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে ইকুইটি থেকে যে লগুলো আসবে। আমাদের দেশে যেরকম রুল অফ রিকগনিশন হচ্ছে পার্লামেন্ট যে লটা মেক করবে সেটা হচ্ছে ভ্যালিড ল, সুপ্রিম কোর্ট যে জাজমেন্টগুলো দিবে সেটা হচ্ছে ভ্যালিড ল। আর ফ্যামিলি ল এর ক্ষেত্রে বিভিন্ন রিলিজিয়ন অনুযায়ী লগুলাকে অ্যাপ্লাই করা হবে। এটা হচ্ছে আমাদের দেশের 3টা রুল অফ রিকগনিশন। এই 3টার বাইরে যদি কোনো ল তৈরি করা হয় তাহলে এটা ওই ওই দেশের জন্য ভ্যালিড ল হবে না। তাহলে আপনার রুল অফ রিকগনিশনটা আইডেন্টিফাই করতে পারে কি কি জিনিস? আপনার রুল অফ রিকগনিশন আইডেন্টিফাই করতে পারে হচ্ছে সব রুলস, প্রাইমারি রুলস। আপনার রুল অফ রিকগনিশন তো প্রিন্সিপাল আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু প্রিন্সিপাল তো লয়েরই অংশ, বিকজ লয়ের মধ্যে তো প্রিন্সিপাল আছে। কারণ প্রিন্সিপাল না থাকলে জাজ কিভাবে এটা অ্যাপ্লাই করলো ইন দ্য কেস অফ রিগস অ্যান্ড পালমার? তাহলে যেহেতু আপনার রুল অফ রিকগনিশন দিয়ে একটা দেশের প্রিন্সিপাল আইডেন্টিফাই করা যায় না, শুধু রুলস আইডেন্টিফাই করা যায়, তাহলে আপনার রুল অফ রিকগনিশনটাও হচ্ছে ইনএফেক্টিভ। তাহলে আপনার রুল অফ রিকগনিশন শুধুমাত্র একটা দেশে জাজেসরা যে রুলসগুলো অ্যাপ্লাই করে সেগুলো আইডেন্টিফাই করতে পারে, কিন্তু একটা দেশের প্রিন্সিপাল যেগুলো জাজেসরা অ্যাপ্লাই করে সেটার জন্য তো আপনার কোনো সেকেন্ডারি রুলস নাই। ইউ ডু নট হ্যাভ এনি সেকেন্ডারি রুলস টু আইডেন্টিফাই প্রিন্সিপালস। আপনি তো ডিনাই করতে পারবেন না যে প্রিন্সিপাল লয়ের অংশ না। এই কেসও জাজ প্রিন্সিপাল অ্যাপ্লাই করছে, এবং এই সেকশন 53(1)B রসফোকাল এন্ড বোস্টেড কেসে জাজেসরা প্রিন্সিপাল অ্যাপ্লাই করেছে। তাহলে প্রিন্সিপাল লয়েরই পার্ট। ক্লিয়ার জিনিসটা, যে প্রিন্সিপাল হচ্ছে লয়ের অংশ, এটা কোনোভাবে ডিনাই করা যাবে না। এটা হচ্ছে ওনার আরেকটা ক্রিটিসিজম, যে অ্যাটাক অন রুল অফ রিকগনিশন, যে আপনার রুল অফ রিকগনিশনটাও এটা ইনএফেক্টিভ। এটা একটা দেশের সবগুলা লকে আইডেন্টিফাই করতে পারবে না। সবগুলা ল বলতে উনি বুঝাচ্ছে এগুলা ওই দেশের প্রিন্সিপালস গুলাকে আইডেন্টিফাই করার কোনো ক্যাপাসিটি নেই। তাহলে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো তো। কারো কোনো বুঝতে কোনো সমস্যা এই দুইটা ক্রিটিসিজম? ডরকিনের ইয়েটা কি বোঝা যাচ্ছে কিনা, ক্রিটিসিজম গুলা কি সবার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা? এখানে এগুলা কি ভ্যালিড ক্রিটিসিজম মনে হচ্ছে নাকি? আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা আমাদের ডরকিন বলতে চায়, যে জাজরা কি শুধু খালি প্রিন্সিপালি অ্যাপ্লাই করে নাকি না জাজরা আরো কিছু অ্যাপ্লাই করে। মানে জাজরা তো একটা জাজমেন্ট দেওয়ার সময় প্রাইমারি রুলস আর সেকেন্ডারি রুলস তো আছেই, এটার সাথে তো উনি যেটা অ্যাড করলো সেটা হচ্ছে যে লয়ের অংশ হচ্ছে গিয়ে প্রিন্সিপালস। প্রিন্সিপালস আর পার্ট অফ ল। মানে একটা জাজ তো তোমার একটা কোর্টে যেটা অ্যাপ্লাই করবে সেটাই তো ল, কারণ ল ছাড়া তো অন্য কিছু উনি অ্যাপ্লাই করতে পারবে না চাইলেও। ওনাকে ওই আসনে বসানোই হয়েছে ল অ্যাপ্লাই করার জন্য। তাহলে হয় উনি এটা অ্যাপ্লাই করবে, নাহলে এটা অ্যাপ্লাই করবে, না হলে উনি এটা অ্যাপ্লাই করবে। এছাড়া কি অন্য কিছু ওনারা অ্যাপ্লাই করে কিনা যদি আমরা এখানে দেখতে চাই। এখন জাজ আমাদেরকে বলতেছে যে আচ্ছা আরেকটা জিনিস, মানে ডরকিন আমাদেরকে বলতেছে যে একটা কেস যদি আমরা দেখি, যে মাইকেল ভার্সেস চিফ কনস্টেবল অফ সাউথ ওয়েলস পুলিশ, হ্যাঁ 2015 সালের একটা কেস, এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এই কেসটা একদম হাইকোর্ট থেকে আলটিমেটলি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। তো এখন মাইকেল যেটা বলতে চায় সেটা হচ্ছে গিয়ে এখানের মধ্যে যে এখানে মানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সি পুলিশকে ফোন করছে যে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের ঝগড়াঝাটি হয়ে গেছে, এখন বয়ফ্রেন্ড থ্রেট করছে যে সে আমাকে মেরে ফেলবে।
এবং সে বলছে যে সে আমার ফ্ল্যাটে কিছুক্ষণের মধ্যেই আসতেছে। ঠিক আছে, উনি তোমার পুলিশকে এটা ফোন করছে। তো পুলিশকে যখন ফোন করে তখন কিন্তু ডাইরেক্ট কিন্তু থানাকে ফোন করা যায় না। যেটা নাম্বারে একটা ফোন করে সেটা হচ্ছে 911 নাম্বারে ফোন করে। এরকম একটা নাম্বারে ফোন করে 911, ফোন করে বলে যে এরকম একটা ঘটনা, যে আমাকে আমার বয়ফ্রেন্ড মারতে আসতেছে, তাড়াতাড়ি পুলিশ পাঠান। ঠিক আছে, এখন এখানে 911 থেকে যখন মানে কানেক্ট করা হলো তখন ওই প্রপার পুলিশ স্টেশনে যোগাযোগ করতে তারা দেরি করে ফেলছে, মানে একদম নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যোগাযোগ করতে ফেল করছে হচ্ছে 911 লোকজন। এই জন্য পুলিশের আসতে 7-8 মিনিট দেরি হয়েছে। তো বাই দিস টাইম বয়ফ্রেন্ড ঢুকে গেছে এবং এই সি কে 72 টাইম স্ট্যাপ করছে এবং মেরে ফেলেছে। ঠিক আছে, পরে তার মা মামলাটা করে আর কি। তো মামলাটা করে হচ্ছে ওরা মারা যাওয়ার পরে মামলা করে যে তোমার এখানে তার রাইট টু লাইফ ভায়োলেট হয়েছে, তারপরে ক্ষতিপূরণ চাইছে, এটার জন্য মামলা করেছে। এখন হচ্ছে যে এখানে পুলিশ কি লায়াবল হবে কিনা। ঠিক আছে, যে এই যে স্লো পাসিং করলো 911 ফোন করার পরেও কলটা যে প্রপার পুলিশ স্টেশনে যাইতে যাইতে দেরি হয়ে গেছে, এখানে অন্য অপারেটরের কাছে ফোন চলে গেছে বা অন্য থানায় ফোন চলে গেছে, মানে এনিহাও পুলিশ তো এখানে দেরি করে আসছে এবং এই দেরি করে আসার মধ্যে 72 বার স্টেপ করে ফেলছে হচ্ছে গিয়ে এই এই পার্সনটা। এই কেসটা যখন সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে 5 জন জাস্টিসের মধ্যে 3:2 জাজমেন্ট দিছে। 3 জনই বলছে যে সরি 7 জন ছিল, সরি এখানে 7 জন জাস্টিস বসছিল 12 জনের মধ্যে। এই জন্য 5 জন বলছে যে পুলিশ গিলটি না, 2 জন বলছে পুলিশ লায়াবল। তার মানে 5 জনই বলতেছে যে পুলিশ লায়াবল না। এরকম কেস ইংল্যান্ডে আরো কয়েকটা হয়েছে, রিভস ভার্সেস কমিশনার অফ পুলিশ, উসমান ভার্সেস ফার্গুসন, এরকম অনেকগুলা, হিল ভার্সেস চিফ কনস্টেবল, এটা আরেকটা কেস, হিল ভার্সেস চিফ কনস্টেবল অফ ইয়র্কশায়ার। প্রত্যেকটা কেসে কোর্ট বলছে যে পুলিশ লায়াবল হবে না, পুলিশ নট লায়াবল। তাহলে পুলিশ যদি মার্ডারারকে খুঁজতে ফেল করে, পুলিশ যদি ফোন করার পরে দেরি করে আসে, হ্যাঁ পুলিশ যদি ছিনতাইকারীর কে ধরতে ব্যর্থ হয়, কোনো কেসেই পুলিশ লায়াবল হয় না। কারণটা কি? কেন তোমার এখানে পুলিশকে লায়াবল করলো না? কি হতে পারে হারুন রিজনটা? যে এখানে তো 911 ফল্ট বা পুলিশের ফল্ট আসতে 5-7 মিনিট দেরি হয়ে যাওয়াটা। কেন লায়াবল করে না? রিভস কেসে রিভস পুলিশকে ইনফর্ম করছে যে দেখেন আমাকে কিন্তু মেরে ফেলতে পারে, সম্ভাবনা আছে, আমাকে প্রোটেকশন দেন বা এরকম। বা রিভস, হ্যাঁ হারুন ঠিক কথা বলছে, রিভস কেসে সে এটা মানে এরকম। তাহলে তাহলে আমরা দেখতেছি যে পলিসি কারণে দিয়েছি, পলিসি জাজমেন্ট। যে যদি পুলিশ লায়াবল হয় তাহলে তো পুলিশ বলবে যে আমরা কেন লায়াবল হব, মার্চে তো হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড, আমরা তো 5-7 মিনিট দেরি করে আসতে পারি। এখন যদি আমাদেরকে লায়াবল করতে হয় তাহলে আমাদের একটা এলাকাতে যদি পুলিশ থাকে হচ্ছে 5,000, এখন এখানে 20,000 পুলিশ দেখ, তাহলে আমাদের আর দেরি হবে না। আমাদেরকে গাড়ি দিচ্ছে হচ্ছে গিয়ে সরকার থেকে 500 গাড়ি, আমাদেরকে এই এই তোমার 3,000 গাড়ি দেখ, আমাদের দেরি হবে না আসতে। ক্লিয়ার? আমাদের স্যালারি দিচ্ছে পার মান্থ 4,000 পাউন্ড, আমাদের স্যালারি 40,000 পাউন্ড দেখ, আমরা আরো বেশিক্ষণ কাজ করব। তাহলে যদি পুলিশকে লায়াবল করতে হয় তাহলে তো পুলিশ বলবে যে তাহলে সরকারের তো বাজেট কম, তাহলে তো প্রত্যেকটা ক্রাইমের জন্য, যেসব ক্রাইমের জন্য তোমার একজন পার্সন ভিক্টিমাইজড হবে, সবাই গিয়ে পুলিশের ঘাড়ে গিয়ে দায়িত্ব ফেলাবে। তাহলে তো আরেকটা ফল্ট বাইর করে দিল ডরকিন, হার্টের একদম 12টা বাজায় দিচ্ছে, একদম হার্ট অ্যাটাকের মতো অবস্থা। যে লয়ের মধ্যে তো পলিসিও আছে, আপনার থিওরির মধ্যে পলিসি কোথায়? তাহলে আপনি যে বলতেছেন যে ল শুধুমাত্র এই 2টা জিনিস, তাহলে আপনার তো লয়ের মধ্যে এইটাও নাই, না আছে প্রিন্সিপাল
এবং পলিসি ভিত্তি করেও তো জাজমেন্ট দেয়। এই যে দেখেন, নাইলে মাইকেল কেসে কেন মাইকেল আনসাকসেসফুল হয়েছে, কেন 5 জন জাস্টিস বলছে যে এখানে চিফ কনস্টেবল অফ সাউথ ওয়েল পুলিশ লায়াবল হবে না, হিল কেসে কেন পুলিশ লায়াবল হবে না, হ্যাঁ, রিপস কেসে কেন পুলিশের তত্ত্বাবধানে একটা লোক যদি সুইসাইড করে, হ্যাঁ, তাদেরকে কেন ফুললি লায়াবল করা যাবে না। তারা যদি নাই জানে যে সুইসাইড টেন্ডেন্সি আছে, তাহলে তো একদমই লায়াবল হবে না, আর যদি জেনে থাকে তাহলে 50% লায়াবিলিটি সর্বোচ্চ হতে পারে। তো এখন এসব জাজমেন্ট তো পলিসি জাজমেন্ট, তাহলে আপনার থিওরির মধ্যে তো এই পলিসিটাও নাই। তাহলে আপনার রুল অফ রিকগনিশন দিয়ে না আইডেন্টিফাই করা যায় হচ্ছে গিয়ে প্রিন্সিপালস হুইচ আর পার্ট অফ ল, না আইডেন্টিফাই করা যায় হচ্ছে পলিসি হুইচ আর পার্ট অফ ল। তার মানে আপনার থিওরি ইনকমপ্লিট। এটা হচ্ছে অ্যাটাক অন হার্টস থিওরি অফ রুলস। তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম যে কিভাবে ক্রিটিসাইজ করলো হচ্ছে অস্টিন বলে তোমার ডরকিন হার্টকে? ক্রিটিসিজমটা কি বোঝা যাচ্ছে জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা পরের পয়েন্টে চলে আসি, এইমস অফ ডরকিনস জুরিসপ্রুডেন্স। তাহলে ডরকিনের থিওরির যেটা এইম, সেটা হচ্ছে যে আমার থিওরিটা হবে একটা নিউ থিওরি। এই থিওরিটার নাম হবে হচ্ছে ইন্টারপ্রিটেটিভ থিওরি অথবা ইন্টিগ্রিটি ইন ল। ঠিক আছে, আমার থিওরির মধ্যে আমি কখনোই এটা বলবো না যে একটা ফর্মুলা যে ল ইজ ইকুয়াল টু প্রাইমারি প্লাস সেকেন্ডারি রুলস। হ্যাঁ, উনি ওনার লজ এম্পায়ার বইতে, হার্টের বইয়ের নাম যেরকম কনসেপ্ট অফ ল, ওনার বইয়ের নাম হচ্ছে লজ এম্পায়ার। এখানে ডরকিন বলতে চাচ্ছে এখানে যে ল আসলে ডিরেক্ট ওরকম ভাবে বলার কিছু না যে কমান্ড অফ দ্য সভরেইন। নর্মস আর ল ইজ দ্য কালেকশন অফ নর্মস হুইচ গেটস ভ্যালিডিটি ফ্রম দ্য গ্রুন নর্ম। হ্যাঁ, ল এরকম ভাবে বলা যাবে না যে হুইচ প্রোটেক্টস ওয়ার্কার্স রাইট, প্রোলেটারিয়েটস রাইট। হ্যাঁ, ল এরকম না যেটা ফেমিনিস্টদের রাইট প্রোটেক্ট করে। ল হচ্ছে ওই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ল, যে জিনিসটা আমাদের জাজ একটা কেসে বসবে, উনি দেখবে যে ওনার কেসে কোন মামলাটা, এই মামলাটার মধ্যে কোন অ্যাক্ট অ্যাপ্লাই হবে, কোন ডেলিগেটেড লেজিসলেশন অ্যাপ্লাই হবে, কোন কমন ল অ্যাপ্লাই হবে, অথবা কোন ইকুইটি অ্যাপ্লাই হবে, এগুলো উনি সবকিছু দেখে যে জাজমেন্টটা দিবে, এটাই হচ্ছে গিয়ে ল। ল হচ্ছে একটা ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন। মানে এই জিনিসটাকেই ল বলা যাবে না, যেটা আমরা শুধুমাত্র একটা কাগজে দেখতে পাই। হ্যাঁ, এই জিনিসটাই ল না। এই জিনিসটা যেটা এই জিনিসটা ল না, এটা একটা অ্যাক্ট। ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। এই অ্যাক্টের মধ্যে বলা আছে যে কোনো পার্সন যদি অবটেইন করে অথবা ডিসক্লোজ করে কোনো প্রোটেক্টেড ইনফরমেশন যেটা একটা দেশের নিরাপত্তার সাথে জড়িত, তাহলে সে গিলটি হবে। তাকে অবটেইন করতে হবে, কপি করতে হবে, রেকর্ড করতে হবে, এবং এগুলা ডিসক্লোজ করতে হবে অন্য কারো কাছে, দেশের বাইরের কোনো একটা সিকিউরিটি এজেন্সির কাছে, তখন এটা অফেন্স হবে। তাহলে এই জিনিসটা কিন্তু আইন না অ্যাকর্ডিং টু ডরকিন। হার্ট বলবে এটা একটা আইন, এটাই ল, যেটা পার্লামেন্ট তৈরি করেছে, এটা প্রাইমারি রুলস। অস্টিন বলবে এটাই ল, কারণ এটা তো কমান্ড অফ দ্য সভরেইন। এই যে কিং, তারপরে হচ্ছে হাউস অফ লর্ডস, কমন্স, তারাই তো সভরেইন। কেলসন বলবে এটাই ল, এটাই নর্ম, বিকজ এটা ভ্যালিডিটি পাচ্ছে ফ্রম দ্য গ্রুন নর্ম। এই জিনিসটাকেই তারা ল বলবে। বুঝতে পারছো? এই আইনটাকে, এই 8-10 পাতার লটাকেই তারা ল বলে ফেলবে। কিন্তু ডরকিন বলবে যে না, এই সেকশনটা, যখন এই সেকশন রিলেটেড কোনো মামলা হবে, এই মামলাটা যখন কোর্টে যাবে, একজন জাজ যখন এই সেকশনটাকে ইন্টারপ্রিটেশন করবে, উনি বলবে অবটেইন মানে কি, উনি বলে দিবে ডিসক্লোজ মানে কি। হ্যাঁ, উনি বলে দিবে হচ্ছে যে এই অফেন্সের যে মেনস্রিয়া আছে, যে ওই পার্সনটা কি জানতো কিনা যেটা একটা প্রোটেক্টেড ইনফরমেশন, সুরক্ষিত তথ্য, এবং সে কি কোনো ফরেন পাওয়ারের কাছে দিছে কিনা। ফরেন পাওয়ার বলতে কি বোঝায়? অন্য দেশের প্রেসিডেন্ট, না অন্য দেশের প্রাইম মিনিস্টার, না অন্য দেশের পাবলিক সার্ভেন্ট, না অন্য দেশের গোয়েন্দা সংস্থা। হোয়াট ইজ ফরেন পাওয়ার? তাহলে একটা জাজ যখন ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এই জিনিসটাকে ডিসাইড করবে, ল হচ্ছে ওইটাই হচ্ছে গিয়ে ল।
এই ব্ল্যাক লেটার জিনিসগুলো এগুলো ল না। বুঝা গেছে জিনিসটা? ডরকিন এই জিনিসটা নিজে চোখে দেখছে দেখে বলতে পারছে, কারণ ডরকিন অ্যাট দ্য সেম টাইম উনি লয়ের প্রফেসরও ছিল, আবার হচ্ছে গিয়ে চেম্বারেও একটা ভালো মানে বেস্ট চেম্বারে অনেকদিন ব্যারিস্টার হিসেবে কাজ করছে বা সলিসিটার, আর আর মানে অ্যাটর্নি হিসেবে আর কি। আবার উনি একটা বড় জাজের উনি ক্লার্ক ছিল। তাহলে উনি যেহেতু এই জিনিসটাকে সামনাসামনি দেখছে রেদার দেন হার্ট, অস্টিন এবং কেলসেন, এই জন্য উনি বুঝতে পারছে আসলে এই জিনিসগুলো আসলে ল না, এগুলা যেতে হবে কোর্টে। কোর্টে যাওয়ার পরে জাজ যখন ইন্টারপ্রিটেশনের মাধ্যমে ডিসিশনটা দিবে, এটা হচ্ছে গিয়ে আসলে ল। ওইটা না বলা পর্যন্ত তো আসলে আমরা বুঝতে পারবো না যে কখন একটা পার্সন এই সেকশনে লায়াবল হবে আর কখন লায়াবল হবে না। তাহলে ওনার কাজটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে এইম অফ ডরকিন্স জুরিসপ্রুডেন্স। উনি আমাদেরকে বলে দিয়েছে যে কিভাবে জাজদের আসলে ইন্টারপ্রিটেশন করা উচিত। ইন্টারপ্রিটেশনের সময় যদি জাজদের মধ্যে সততা না থাকে তাহলে তো এটা হবে না। ওনারা যদি ইন্টারপ্রিটেশন করার সময় মোরাল জিনিসগুলোকে মাথায় না রাখে, হিউম্যান রাইটস গুলোকে মাথায় না রাখে, তাহলে আমরা তো প্রপার লটা পাবো না এখানে। আমরা প্রপার লটা তখনই পাবো যখন যখন ইন্টারপ্রিটেশনটা করবে ওনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। ওনাদের মধ্যে যে জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওনাদের মধ্যে ইন্টিগ্রিটি থাকতে হবে, এবং ওনাদেরকে অবশ্যই হিউম্যান রাইটস প্রোটেক্টেড হবে কিনা এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং মোরালিটিটাকে মাথায় রাখতে হবে। এটা দেখে ওনারা ইন্টারপ্রিটেশনটা করবে। এই জন্য ওনারা এই ইন্টারপ্রিটেশনের নাম দিয়েছে কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন। তাহলে ডরকিন্স methodology in legal theory is explicit. He thinks law consists of human practices and that the theory's job is to interpret them. ডরকিন put great emphasis on adjudication, মানে বিচারের উপরে। হ্যাঁ, যে ল হচ্ছে একটা জাজের বিচার প্রক্রিয়ার বিষয়, adjudication, which was one of the mere secondary practices of rules for Hart, as he sees law as argumentative attitude. Law is to be identified by the best theory of what our existing legal practices justify, and legal practice involves interpretation and adjudication of law. এটা অলরেডি আমরা বলে আসছি এখানে। তাহলে ইন্টারপ্রিটেশন বলতে কি বোঝায়? যে ইন্টারপ্রিটেশন মিন্স মেকিং দ্য বেস্ট সামথিং দ্যাট ক্যান বি, অ্যান্ড থিওরি অফ এডজুডিকেশন অর ইন্টারপ্রিটেশন ইজ দ্য রিকোয়ারমেন্ট দ্যাট জাজ গিভ দ্য বেস্ট জাস্টিফিকেশন। ঠিক আছে, তার মানে একটা অ্যাক্ট অফ পার্লামেন্ট বা ডেলিগেটেড লেজিসলেশন, এটার যেটা বেস্ট ইন্টারপ্রিটেশন হতে পারে, একটা বেস্ট ইন্টারপ্রিটেশন মানে মোরাল, হিউম্যান রাইটস প্রোটেক্টিং, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমার জাজের মধ্যে ইন্টিগ্রিটি ছিল, দ্যাট কানেক্টস এডজুডিকেশন উইথ মোরালিটি। তাহলে আমরা বলতে পারি যে ডরকিন তো তাহলে পজিটিভিস্ট থেকে আলাদা, বিকজ উনি তো বলতেছে না হচ্ছে যে মানে ল ইমোরাল হইতে হবে, বা ল এর সাথে মোরালিটির কোনো কানেকশন নাই, হিউম্যান রাইটসের কোনো কানেকশন নাই। আবার উনি এটাও বলতেছে না হচ্ছে যে মানে একটা লয়ের ভ্যালিডিটির জন্য মোরালিটি লাগবেই। তাহলে হিজ মানে উনি, এটা তো আমরা আগেই কভার করে আসছি, উনি ন্যাচারালিস্ট না, উনি পজিটিভিস্ট না, হি ইনভেন্টেড এ থার্ড ওয়ে। যে ডরকিনে সিক্স এ নিউ অবজেক্টিভ ফর লিগ্যাল ডিসকোর্স। He claims interpretative truth as he tells the truth of law. আর ইন্টারপ্রিটেশন বলতে উনি যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে ইট ইজ তোমার, এটা সাইন্টিফিক কোনো প্রসেস না, হ্যাঁ, এটা তোমার মেকানিক্যাল কোনো প্রসেস না, এটা হবে হচ্ছে একটা কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন, আর্টিস্টিক ইন্টারপ্রিটেশন। তার মানে যখন একজন জাজ এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের কোনো একটা সেকশনকে উনি ইন্টারপ্রিটেশন করবে, উনি আগে দেখবে যে এই অ্যাক্টের প্রিএম্বলে কি বলা আছে, যে এই আইনটা কেন তৈরি করা হয়েছিল, যে ইংল্যান্ডের নিরাপত্তার জন্য, ইংল্যান্ডের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, হ্যাঁ, গোয়েন্দাগিরি করে, হ্যাঁ, তারা যেন ইংল্যান্ডের তথ্য বাইরের কাউকে না জানায়, হ্যাঁ, এই জন্য এই আইনটা তৈরি করে। তাহলে উনি দেখবে যে এই আইনটা আসার আগে এরকম কি কি জিনিসগুলো হয়েছিল যেটা ইংল্যান্ডের তোমার মানে ন্যাশনাল সিকিউরিটিকে ভায়োলেট করেছিল। ঠিক আছে, এই জিনিসগুলো তারপরে দেখবে যে ন্যায় বিচার হবে কিনা এই যেভাবে আমরা ইন্টারপ্রিটেশনটা করব।
আরেকটা পয়েন্ট আজকে আমরা দেখে ফেলি, সেটা হচ্ছে ডরকিন অ্যান্ড হার্ট কেসেস। তাহলে এই যে আমাদের যে পার্ট এর যে কেসটা, হ্যাঁ, এই কেসটাকে ডরকিন যেটা বলতে পারে যে এটা একটা হার্ড কেস। ডরকিন আমাদেরকে বলছে যে কেস দুই ধরনের হতে পারে, একগুলো হচ্ছে অর্ডিনারি কেসেস আর একটা হচ্ছে হার্ড কেসেস। এই দুই দুই ধরনের কেসের মধ্যে ডিফারেন্সটা কি? একটা অর্ডিনারি কেস হচ্ছে এরকম, একটা অর্ডিনারি কেস হবে এরকম যে এক্স একজন টেস্টেটার, ওয়াই হচ্ছে এক্সিকিউটর, জেড হচ্ছে গিয়ে বেনিফিশিয়ারি। একটা উইল করে গেছে 2021 সালে, উনি উইল করেছিল, উনি মারা গেছে 2024 সালে মার্চে। এখন প্রশ্ন হচ্ছে যে জেড কি প্রপার্টি পাবে কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, পাবে। কারণ এখানে যে যখনই এক্স ডাইড, এটার প্রপার্টি লিগ্যাল টাইটেল চলে গেছে টু দ্য ট্রাস্টি, আর ইকুইটেবল টাইটেল চলে গেছে হচ্ছে টু দ্য বেনিফিশিয়ারি। ইট ইজ অর্ডিনারি কেস। এখন হার্ড কেস। হার্ড কেস মানে হচ্ছে এখানে আমাদের এ যখন বি কে প্রপার্টি দিল সি কে দেওয়ার জন্য, এখানে আমাদের সি যে বেনিফিশিয়ারি, সে এ কে কিল করেছে, সি কিল্ড এ। এখন সি কি প্রপার্টি পাবে কিনা, এটা হচ্ছে একটা হার্ড কেস। কেন এটা হার্ড কেস?